আমার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছোট্ট আয়োজন। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলে হয়তো সুন্দর লাগতো আরও দেখতে। আমার স্নান কমপ্লিট হওয়া মাত্রই আমি চলে এসেছি রান্নাঘরে। ঠিক করে রেখেছিলাম যে নাড়ুটা কালকে করে রাখবো, বাট কিছুতেই সম্ভব ছিল না, কারণ কালকে এতটা পরিমাণে রাত্রির দিকে ঝড় বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে লোডশেডিং ছিল, সেই জন্য কিছু করে উঠতে পারিনি। তাই আজকে একটু বেশি চাপ পড়েছে। সকালবেলা উঠেছ না, আমি আগে ঘর টরগুলো পরিষ্কার করেছি, তারপর স্নান টান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এখন প্রত্যেকটা রান্না একে একে সমস্ত সেরে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি কী কী রান্নাবান্না করেছি আজকে আয়োজন। কাল থেকে লোডশেডিংয়ের কারণে ফোনটা চার্জটা পর্যন্ত ছিল না, সেই জন্য আমি সকাল থেকে ক্যামেরা অন করতেও পারিনি। আর ভীষণ তো কাজ চাপ ছিল, যেহেতু ঘর বাড়িগুলো সব পরিষ্কার করতে হয়েছে। ফোন মোটামুটি চার্জ দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 10টা মতো। আজকে এতটাই চাপের মধ্যে দোটানে ছিলাম, ভাবছিলাম ব্লগ করবো কিনা আদৌ, কারণ আমি সবটা পেরে উঠতে পারবো কিনা। সেই জন্য আমি সকাল থেকে ব্লগটা সেরকম শুরু করার কোনো মন্তব্য রেখেছিলাম না, যাতে খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারি আয়োজনটা। তাই একদিকে রান্নাবান্না হচ্ছে আর একদিকে আমি সমস্ত সবজি কেটে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। তো চলুন আস্তে আস্তে দেখতে থাকুন। একা হাতে দিন শেষে সবটা সামলানো হয়ে গেলেও কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকে যে আয়োজন তো করেছি, সেটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারবো তো। এইভাবেই আজকে আমার দিনটা শুরু হয়েছিল বটে, তবে দিন শেষে সবটাই ভালো মতো সম্পূর্ণ হয়েছিল। এখন তো কড়াইটাতে পায়েস হচ্ছে, এর আগে কিন্তু আমি নারকেল নাড়ুটা বানিয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন রাত্রিবেলা ওই যে বললাম নারকেল নাড়ুটা পর্যন্ত বানিয়ে উঠতে পারিনি, সেই জন্য আজকে সকালবেলায় স্নান টান সেরে সব কিছু একে একে করেছি। এখন নারকেলটা ওই ছাই মেরে নিয়ে একে একে সমস্ত লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না করতে করতে আমার এই কিছু মাস আগের কথা মনে পড়ে যাচ্ছে। রাস পূর্ণিমাতে আমি লাস্ট মা লক্ষ্মীর জন্য একটা ছোট্ট আয়োজন করেছিলাম, তখনও কিন্তু এই ছোট্ট আমার এই রান্নাঘরে আমি সমস্ত কিছু করেছিলাম। সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সময়ের শুধু সময়ের পার্থক্যটা এই যে তখন ছিল রাস পূর্ণিমা আর এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। যাই হোক, টাইম তো পার হয়ে যায় আর আমাদের জীবনটাও ঠিক বদলে যায় ওই রকমভাবেই। তখন আগের বারে আমি আয়োজন করেছিলাম, তখন আমি জানতাম না যে পরের বারে যখন আমি আবার মা লক্ষ্মীর জন্য সমস্ত কিছু আয়োজন করব, তখন আমি এরকম শাঁখা সিঁদুর পরে আয়োজন করব। ব্যাপারটা কি ভালো, তাই না? আগে ছিল হবু শ্বশুরবাড়ি, এখন পুরোপুরি শ্বশুরবাড়ি হয়ে গেছে। যাই হোক, তো অ্যাভেলেবেল বাসনপত্র না থাকার কারণে আমার মাথায় আসলো যে যেহেতু নিরামিষ কড়াই একটাই রয়েছে, তো এই ননস্টিকের প্যানেতে আমি কিছু ভাজাভুজিগুলো সেরে নিই। তো সেই মতোই একে একে আমি এখানে ননস্টিকের প্যানেতে 5 রকম যে ভাজাভুজিগুলো করব সেগুলো করে নিচ্ছি। আর বেশ ভালোই হচ্ছে, তেলটা একটু বেশি দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা। ঠিক করেছিলাম রান্নাবান্না করে সমস্ত আমি শাড়ি পরেই করবো, কিন্তু আমি বুঝলাম যে আমি অতটা টাইম কাটাতে পারবো না শাড়ি পরে, সেই জন্য ঠিক করেছি সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর একদম তারপর শাড়ি পরবো। রেডি হয়ে গেছে মুচমুচে আলু ভাজা। তো চলুন এটাকে তুলে নিই। বেশি করে কড়াতে তেল দিলে না আমার ভীষণ ভয় লাগে, কারণ আমি মাঝে মাঝে যে ছ্যাঁকা খাই সেই ভয়ে। আমার যতই কষ্ট হোক না কেন, জানেন তো, আমি যে কোনো বিশেষ দিনে কিন্তু কষ্ট করে, যতই কষ্ট হোক ব্লগ বানাই কেন জানেন? এই স্মৃতিগুলো আমার কাছে রয়ে যায়। এই স্মৃতিগুলো আমি পরে দেখব, আমার খুব ভালো লাগবে তখন। এই ধরুন না কেন, আগের বারে যখন মা লক্ষ্মীকে ভোগ দেওয়ার জন্য আয়োজন করেছিলাম রাস পূর্ণিমায়, তখন তো আপনাদের সাথে সেই ব্লগটাও আমি শেয়ার করেছিলাম। এখন আমি চাইলে সেই ব্লগটা দেখতে পারি, সেটাই আমার ভালো লাগে, ব্যাস আর কিছু না। সেই জন্যই আমি এত কষ্ট করে হলেও বিশেষ বিশেষ দিনগুলোকে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে, যাতে আমি পরে দেখতে পারি। কুমড়ো ভাজা আলু ভাজা কমপ্লিট হচ্ছে, এখানে বেগুন ভাজা। আর ওই দিকের পায়েসটা না, এই তো কিছুদিন আগে আমি পায়েস করার নিয়মটাই জানতাম না। চালেতেই আমি চিনি দিয়ে দিতাম, তাহলে সেটা তো সেদ্ধ হবে না, চালে যদি চিনি দিয়ে দিই। এখন আমি সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দিই। এখন আমি চিনি দিইনি, এখন একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য চিনিটা একটু পরে অ্যাড করব। এদিকে ভাজাভুজির পালা মোটামুটি শেষ। ওটা হলেই এবার আমি চিনিটা পায়েসে অ্যাড করে দিলাম, কারণ এবারে চালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তো এবারে চিনিটা অ্যাড করে দিলাম, কিছুক্ষণ আরও হতে থাকুক, ততক্ষণে আমি না হয় আলুর দম করার আলুগুলো ভেজে নিই।
এই মাত্র পায়েসটা কমপ্লিট হলো, আমি নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে এবার আলুর দমটা এখানে করে নেব। মোটামুটি আলুর দমটা করে নিতে পারলে এদিকটা রান্নাবান্নার দিকটা ফ্রি। এরপর আমি ওই ঠাকুরের দিকে সমস্ত আয়োজনটা কমপ্লিট করে নেব। তাহলে চলুন আলুর দমটা বসিয়ে দিই ঝটপট করে। রান্নার পর্ব মোটামুটি চাপটা একটু কমলো, কারণ প্রায় শেষের দিকে। আলুর দম তো বসিয়ে দিয়েছি ওখানে। এরপর একটুখানি ময়দাটা মেখে নিয়ে লুচিটা করে দেবো মায়ের জন্য আগে। যতক্ষণ আলুর দমটা না কমপ্লিট হয় ততক্ষণ আমি আলপনাটা দিয়ে নেব। আজকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ওই আলু চাল, সেটা দিয়ে আলপনা দিচ্ছি। অন্যান্য সময় তো খড়ি মাটি দিয়ে দেওয়া হয়, আজকে এবার খড়ি মাটি না থাকায় এই আলু চাল দিয়ে বেশ ভালো মতোই বুঝলাম। আসলে কিন্তু আলু চালের আলপনাটাই খুব সুন্দর হয়। আলপনাগুলো দিয়ে নিয়েছি। এইদিকে মোটামুটি কিছুটা আমি আয়োজন করে নিয়েছি। এরপর চলুন আমি চেঞ্জ করে আসি। তো ফাইনালি চেঞ্জ করে চলে আসলাম। এবারে চলুন এইদিকের আয়োজনটা পুরোপুরি কমপ্লিট করা যাক। যে কোনো পুজোতে তো বরাবরই ওই একটাই সাদা লাল পাড় শাড়ি পরা হয়, সেই জন্য আজকে একটু অন্যরকম। যেটা ছিল হাতের সামনে এমনি সুতির নর্মালি, যেহেতু ভীষণ গরম এখন, সেই জন্য যেটা পেরেছি হাতের সামনে সেটাই এমন একটা সুতির শাড়ি পরে নিয়েছি। সুতির শাড়িটা না, যেদিন আমি প্রথম বিয়ে হয়ে এসেছি বাড়িতে এই কয়েকটা মাস আগে, সেদিন আমি যেদিন প্রথম মানে প্রবেশ করলাম সেদিন আমি শাড়িটা পরেছিলাম। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য অন্যান্য দিনের তুলনায় আজকে একটু গরমটা কম আছে, সেই জন্যই সবটা সামলে নেওয়াটা একটুখানি কষ্টকর সেরকম হয়নি। আর মেঘলা ওয়েদার, একটু হালকা তো গরম আছে, যত বেলা বাড়ছে হালকা হালকা গরমটাও বাড়ছে। যদি একেবারে কাঠফাটা গরম থাকতো, কাঠফাটা রোদ্দুর থাকতো, তাহলে হয়তো ভীষণ কষ্ট হতো সবটা কমপ্লিট করতে রান্নাবান্নাগুলো। এখনও অনেক অনেক কাজ বাকি রয়েছে। চলুন তাহলে আপনাদের নিয়ে আস্তে আস্তে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিই। আর মা লক্ষ্মীকে আজকে আমাকে নামাতেই হলো ওপর থেকে, কারণ আজকাল ইঁদুরের এত উপদ্রব হয়েছে যে ফুলগুলো, যে সমস্ত উইকলি ফুলগুলো দেওয়া হয় সেগুলো সমস্তই মা লক্ষ্মীর পেছন দিকে আর যে কোনা ছিল সেই কোনায় সব জড়ো হয়ে গিয়েছিলো, সেগুলো সব নিচে নামিয়ে পরিষ্কার করতে হতো। আর এমনিতেও ওই ইঁদুরের বেশি অত্যাচারে ওই ধানগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছিলো, সেই জন্য নামিয়ে একদম এটা ভাবলাম আজকে পরিষ্কার করে নিয়ে তারপর একদম ভোগ নিবেদন করব। মোটামুটি যেটুকু পারলাম ক্লিন করে একদম মা লক্ষ্মীকে উপরে তুলে দিলাম। এবার একটা জিনিস আপনাদের আজকে নিশ্চয়ই শেয়ার করবো আমি। আমাদের যে বাড়ির একদম সামনের ফ্রন্টে একটা জবা গাছ হয়েছে, গাছটায় এত সুন্দর ফুল হয় যে যেই রাস্তার পাশ দিয়ে যায় সবারই এই গাছটার চোখে পড়ে। ভীষণ সুন্দর ফুল হয়, আর ফুলগুলো না এত বড় বড়, ভীষণ সুন্দর, আর কালারটাও ভীষণ ভালো, যে কারণে আমার ফুলগুলো একেবারেই তুলতে ইচ্ছা করে না। অনেক সময় ভোরবেলায় অনেকেই নিয়ে চলে যায় ফুলগুলো তুলে, তবুও আমি তুলি না, কারণ আমার এই ফুলগুলো গাছে থাকতেই দেখতে সুন্দর বেশি লাগে। আর এমনিতেও আমি গাছের ফুল তোলাটা একেবারে সমর্থন করি না। আমার ছাদ বাগানেও যখন ফুল হয় তখন আমি তুলি না। যাই হোক, একেবারে মাকে যে প্রসাদগুলো আমি নিবেদন করবো সেগুলো সমস্ত কিছু রেডি করে নেব। এখানে তো দেখালাম 5 রকম ভাজা হয়েছিল, তখনই দেখলেন একে আপনাদের সামনে সব তো করলাম। আর এখানে রয়েছে পায়েস, নারকেল নাড়ু। নারকেল নাড়ুগুলো ভাবলাম একটা ছোট্ট প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিই। বুঝতেই পারছেন একটা আয়োজন করলে কতই না কাজ থাকে। তো ওইদিকে প্রসাদটা মোটামুটি এখনও পুরোপুরি রেডি না হলেও একটু রেডি করে দিয়ে এপাশে আমি ফলগুলো ভাবলাম আগে ধুয়ে নিই। তো ফলগুলো ধুয়ে নেওয়ার পর এক ময়দাটা মেখে কয়েকটা লুচি একেবারে বানিয়ে নেব।
তো দেখলেনই ফলগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে। এরপর আমি সামান্য কয়েকটা লুচি আগে ভেজে নিচ্ছি এই ভোগ নিবেদনের জন্য। এরপর আমি এখানে সমস্ত ভোগের আয়োজনে যে যা যা হয়েছে সমস্ত কিছু দিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুটো থালা সাজাবো, একটা মা লক্ষ্মীর জন্য আর আরেকটা সিংহাসনের সমস্ত ঠাকুরের জন্য। এদিকে মোটামুটি সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে। খুব ভালো মতনভাবে সিংহাসন এবং মা লক্ষ্মীকে সাজিয়ে নিয়েছি। এরপর চলুন ভোগগুলো একে একে এবার আমি নিবেদন করে দেবো। এই আমার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছোট্ট আয়োজন আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আজকে তো ব্লগ বানানোর কোনো সিদ্ধান্ত সেরকম ছিল না, যেইটুকু পারলাম সেইটুকু আপনাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করলাম। তোকে আজকের মতো একটু বলে নেবো, বাই।